টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আরেকটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশনের গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করতে চাই যে আমরা অনেকেই এই আমেরিকার ইমিগ্রেশন ব্যবস্থায় অনেক ভিসা সুবিধা যেমন অ্যাসাইলাম, ক্যান্সেলেশন অফ রিমুভাল, ওয়েভার, অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস ইত্যাদি সব আবেদন করে থাকি। এই আবেদনগুলো সম্পূর্ণভাবে আইনের একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে পড়লেও চূড়ান্ত সিদ্ধান্ত অনেক সময় নির্ভর করে একজন জাজের উপরে বা ইউএসসিআইএস অফিসারের উপরে। বিষয়টি কতটা প্রভাব বিস্তার করে বা কতটা কার্যকরী হয় সেই বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের তো ইমিগ্রেশন সংক্রান্ত নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি মঈন চৌধুরী, ইএসকিউ, অ্যাক্সিডেন্ট কেসেস অ্যান্ড মেডিকেল ম্যালপ্র্যাকটিস ইমিগ্রেশন বিশেষজ্ঞ, ডিস্ট্রিক্ট লিডার অ্যাট লার্জ কুইন্স কাউন্টি এবং ইউএস সুপ্রিম কোর্ট বারের লাইসেন্স প্রাপ্ত অ্যাটর্নি অ্যাট ল। জনাব মঈন চৌধুরী, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। এবং আপনার কাছে প্রথমেই আজকের যে বিষয়টি, যে ইমিগ্রেশন আবেদনের বাইরে বিচারক বা ইউএসসিএস অফিসারের নিজস্ব বিবেচনাও কতটা প্রভাব ফেলে, সেক্ষেত্রে আপনাকে প্রথমেই কয়েকটি প্রশ্ন আমি করে রাখতে চাই যে এই যে ডিসক্রিশনারি ফ্যাক্টর যেটাকে আমরা বলছি, এটা আমরা আসলে বলতে ঠিক কি বুঝি? এটা কিভাবে ভিসা বা ইমিগ্রেশনের সিদ্ধান্তে ভূমিকা রাখে? দুই, যে প্রশ্নটি আমরা আপনাকে করতে চাই যে অনেক ক্ষেত্রেই আইন আবেদনকারীর যোগ্যতা প্রমাণ করলেই সুবিধা দেয়, এটাই আমরা জানি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন অ্যাসাইলাম বা অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস, সেখানে অফিসার, ইউএসসিএস অফিসার বা জাজ ব্যক্তিগত মূল্যায়নের ভিত্তিতেও সিদ্ধান্ত নিয়ে থাকেন। এই ডিসক্রিশনারি ডিসিশনটা নেওয়ার সময় তারা কোন কোন বিষয়গুলোর উপরে সবচেয়ে বেশি বিবেচনায় নেন? এই প্রশ্নগুলো থাকলেও আপনার কাছে ভবিষ্যতে হয়তো আরও প্রশ্ন আসবে। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ রানা ভাই। আপনি যে প্রশ্নটা করেছেন অত্যন্ত ব্যাপক প্রশ্ন। এটা ডিপেন্ড করে কোন কেসের বিষয়ে। যেমন আজকে আমি একটা ইন্টারভিউতে গেলাম, হাজব্যান্ড ওয়াইফ ম্যারিড কাপল। সো এই ক্ষেত্রে অফিসারকে সন্তুষ্ট করতে হবে, অফিসারকে বুঝাতে হবে যে বিয়েটা রিয়েল। তো অফিসার আমরা এমনভাবে প্রিপেয়ার ছিলাম, অফিসার সাথে সাথে I-130 অ্যাপ্রুভ করে দিয়েছে, কারণ এইরকম ডকুমেন্ট ছিল, সম্পর্কের প্রমাণ ছিল। যদি আপনি ডকুমেন্ট না থাকতো বা কথা বলতে না পারতো, অফিসার ফ্ল্যাট ডিনাই করতে পারতো অথবা এটা সে স্টোকস ইন্টারভিউতে পাঠাতে পারতো। সো এক্ষেত্রে ক্লায়েন্টের এবং তার অ্যাটর্নির উচিত হবে একটা ক্লায়েন্টকে ভালোভাবে প্রিপেয়ার করা, ভেরি ইম্পর্টেন্ট। এবার আইনের কিছু ধারা আছে যেগুলো ওয়েভারের বিষয়গুলো ডিপেন্ড করে অফিসারের উপরে, জাজের উপরে। তো তাদের ঘটনা একটা, তাদেরকে সন্তোষজনকভাবে রিপ্রেজেন্ট করতে হবে, সন্তোষজনকভাবে যা যা ডকুমেন্ট প্রয়োজন তা দিতে হবে। আপনার যে প্রসিকিউটরাল ডিসক্রিশন কথাটা আসছে, একসাথে প্রসিকিউটরাল ডিসক্রিশনের পাত্র থাকে। কোনো কেস যখন কোর্টে পেন্ডিং থাকে তখন জাজ ইচ্ছা করলে এক পক্ষের মোশনের প্রেক্ষিতে সে জাজ এই কেসটাকে প্রসিকিউশনাল ডিসক্রিশন করে অফ করে দিতে পারে, ক্যালেন্ডারতে অফ করতে পারে উইদাউট প্রিজুডিস। তো এখন যেটা হচ্ছে, প্রাসঙ্গিক না বললেই নয়, যাদের কেস অতীতে আগে ডিসমিস হয়ে গিয়েছিল, ডিসমিস বলতে পিডি ছিল অথবা টার্মিনেট করে দিয়েছিল এক পক্ষের আবেদনে, তো বর্তমানে এটা যে গভর্নমেন্ট কাউন্সিল
এর আবেদনের প্রেক্ষিতে এগুলো রিওপেন হচ্ছে। আপনাদেরকে সতর্কতামূলকভাবে এটাই বলছি, আপনারা যারা ধরেন আজকে থেকে 3 বছর 5 বছর 10 বছর আগে যদি আপনারা পিডি পেয়ে থাকেন, আপনারা প্লিজ অনুগ্রহপূর্বক আপনাদের অ্যাটর্নি যারা ছিল ওই সময়, তারা হয়তো অনেকে বেচেই নাই বা অনেকে হয়তো কাজ এখন আর করে না, ও তো ফার্ম চেঞ্জ করেছে, আপনি হয়তো অ্যাড্রেস মুভ করেছেন, আপনার বাসায় কিন্তু চিঠি আসবে যে এই কেসটা রিওপেন হয়েছে। আর আপনারা যদি আগের এলিয়েন নাম্বার এলিয়েন নাম্বার থাকবে, আপনারা মাঝে মধ্যে ইউএসসিআইএস না ইউআইআর ওয়েবসাইটে গিয়ে আপনারা দেখবেন আপনার কেসটা কোনো ডেট আছে কিনা। যদি রিওপেন করে একতরফাভাবে সরকারি মোশনের প্রেক্ষিতে, তখন আপনাদের যদি অ্যাসাইলাম কেস বা যে কোনো কেস, যেই কেসগুলো কোর্টে পেন্ডিং ছিল, যেগুলো ডিসক্রিশনারি পিডি পেয়েছিলেন বা যেগুলো ডিসমিস হয়েছিল বা উইথহোল্ডিং হয়েছে, এগুলা কিন্তু চাইলে সরকার রিওপেন করতে পারে। আর যদি রিওপেন হয়ে থাকে, আপনি হয়তো জানলেন না, ডেট মিস করেছেন, তখন কিন্তু আপনার ইন অ্যাবসেন্সে ডিপোর্টেশন হওয়ার সম্ভাবনাটা থাকে। সো এক্ষেত্রে সবাইকে অনুরোধ করবো, আপনারা যারাই অতীতে পিডি নিয়েছেন অথবা আপনারা উইথহোল্ডিং ছিল অথবা টার্মিনেট করেছিল একতরফাভাবে, কোনোভাবে আপনারা অ্যাডজাস্ট করেন নাই, যদি আপনি বিয়ে করে অ্যাডজাস্ট করে থাকেন ফাইন, তখন তো আপনি এটা যাবে না, তারা জানতে পারবে যে আপনার বিয়ে করে অ্যাডজাস্টমেন্ট হয়েছে। কিন্তু যদি আপনি কোনো রেমেডি নেন নাই, আপনাকে অবশ্যই যোগাযোগ রাখা উচিত ইউআইআর সাথে কন্টিনিউয়াস। আপনি অনলাইনে দেখবেন যে আপনার কেসটা রিওপেন হয়েছে কিনা বা হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই আছে। অনেকে করে কি, মানে আবার একটা কেসে ফাইল করতে যায় সেম অ্যাপ্লিক্যান্টের নামে, ওইটা করার ফলে হয় কি, যে ঘুমন্ত ফাইলটা আবার সজাগ হয়ে গেল। সো এই ক্ষেত্রে আপনাদেরকে অনুরোধ করব, অনেকে, আমি নিজের প্রফেশনে নিয়ে অনেক কিছু বলতে চাই না, কিন্তু আমাদের মধ্যে সবাই যে সৎ এরকম না। অনেকে দেখা যায় যে খুব দুর্বলতার সুযোগটা নিচ্ছে। কেউ হয়তো তার আগে ডিপোর্ট হয়ে গিয়েছিল, সে এখানে থাকারই কথা না, হয়তো সে লুকায় আছে বা তার কোনো সমস্যা আছে, ধরা দেয় না, কাজ টাজ করে না, তার হয়তো ওয়াইফ সিটিজেন বা ছেলে মেয়ে 21-এর উপরে সিটিজেন, তখন কিছু লোক তাদেরকে বলে আপনি রিওপেন করার চেষ্টা করেন। সে হয়তো 2-3 বার রিওপেন করার চেষ্টা করেছে, হয় না, ডিনাই হয়েছে। এখন এই সময় যদি বলে রিওপেন করার চেষ্টা করেন, সে রিওপেন করলো, টাকা দিল, ইমিগ্রেশন জানলো ওকে সে কোথায় আছে, তাকে সব খবর ধরলো, তখন তাকে ধরার ব্যবস্থা করে। সো এই ক্ষেত্রে আপনারা যদি কোনো ধরনের প্রবলেম থাকে, আপনারা ডেফিনেটলি আমি রিকোয়েস্ট করব, আপনি একটু পয়সা খরচ হলো, একজন না 2জন 3জনের সাথে আপনি কনসাল্ট করেন। অনেকে এক কথায় বলেন কি, ভাইয়া আমার কেসটা বলেন হবে কিনা। দিস ইজ কমপ্লিটলি রং অ্যাপ্রোচ। আপনাদের যাদের কেস কোর্টে পেন্ডিং আছে বা কোনো সার্ভিসে পেন্ডিং আছে, আপনারা কোনো অ্যাটর্নিকে এইভাবে ফোন করে বলবেন যে ভাই আজকে একটা বলেন আমারটা হবে কিনা। দিস ইজ রং অ্যাপ্রোচ। আপনারা সঠিকভাবে যাবেন, কারণ এটা আপনাদের লাইফ অ্যান্ড ডেথ সিচুয়েশন, আপনি এটার উপর নির্ভর করে আপনি থাকবেন কি থাকবেন না। সো আপনি বেটার আপনি খরচ এমনিও করেন, আমরা এক জায়গায় বসলে $100 খরচ হয়, আপনারা $100 খরচ করবেন কিছু না, কিন্তু আপনি যদি 100-200 টাকা দিয়ে কনসাল্ট করেন, তা আপনি নিজেই বুঝতে পারবেন কোন লয়ার আপনাকে সঠিক পরামর্শ দিচ্ছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর একটা জিনিস দিয়ে আপনার মানে আপনার সাথে যে কি বলবো শোনা যাচ্ছে, যেটা গতকালকে আমাকে একজন সাংবাদিক ফোন করলো, মঈন ভাই এখন নাকি সিটিজেনশিপ যারা পরীক্ষা দেবে তাদের নাকি মানে নেইবারহুডের পাড়া প্রতিবেশী থেকে চিঠি লাগবে, তারা নাকি ক্যারেক্টার যাচাই করবে। আমি কেবল এসব ভুয়া নিউজ আমাদেরকে বলেন না, কোনো আপডেট এখনো আসে নাই। আপনারা এখন এত পরিমাণে সোশ্যাল মিডিয়ার প্রতি ঝুঁকে গেছেন এবং বড় বড় কোম্পানিগুলো ভিউ পাওয়ার জন্য এমনভাবে সোশ্যাল মিডিয়ায় প্রচার করে মানুষ কনফিউজ হয়ে যাচ্ছে। আপনারা ভেরিফাইড ফেসবুক ছাড়া অনেক বা ভেরিফাইড আপনি যে অ্যাকাউন্ট ছাড়া আপনি অন্যরা চিন্তা ভাবনা করবেন। আপনাকেও বলছিলাম না ভাই, একটা আপনার সাথে কথা হচ্ছিল অনেক বিষয় নিয়ে, আপনি এতে অবিশ্বাস্য মনে হয়, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে বিশ্বাসযোগ্য। অনেক কিছু বিশ্বাস করা যায় না এখন, স্পেশালি প্রশাসনের সময় এটা যে হবে না এটাও বলা যায় না, যে কোনো মুহূর্তে কিন্তু এক্সিকিউটিভ অর্ডার জারি করে দেবে। আজকে আমি সিটিজেনশিপ পরীক্ষা গিয়েছিলাম, একজন আমি আজকে 9:30 একটা ছিল, 10:45 একটা ছিল অ্যাডজাস্টমেন্ট, 9:30 ছিল সিটিজেনশিপে যাওয়ার পর আমি অফিসারকে প্রশ্ন করলাম, অফিসার যে এখন যে আমরা সোশ্যাল মিডিয়া আসতেছে খুব টাফ, তো কয় আমরা কিছু জানি না, এগুলা এখনো কোনো সুযোগ নাই, 26 সালে হইতেও পারে, আমাদের কাছে ডাইরেক্টিভ আসে না, এখন এজ ইউজুয়াল চলছে। আপনারা যারা সিটিজেনশিপ পরীক্ষা দিবেন বা প্ল্যান করছেন, আপনারা এখনই সময়,
যদি আপনারা রেসিডেন্সি রিকোয়ারমেন্ট মিট করেন। এটা আমরা আপনাদের প্রোগ্রামে বলতে বলতে সবার মুখস্থ হয়ে গেছে। যদি বিএক্স সিটিজেনের সাথে আপনি 3 বছর থাকেন অথবা অন্য কোনোভাবে অন্য কোনোভাবে গ্রিন কার্ড পেলে আপনারা 5 বছর রেসিডেন্সি রিকোয়ারমেন্ট যদি আপনারা মিট করেন আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। দুঃখজনক হলো সত্য, আজকে অনেকগুলো ঘটনা ঘটছে একের সাথে। একজন ভদ্রলোক আসছে, জুনিয়র এসে আমাকে বলতেছে স্যার আপনি আমার সাথে ইন্টারভিউতে যাবেন, কারণ তার সমস্যা আছে আর কি, ইংলিশের সমস্যা প্লাস আরো কিছু সমস্যা আছে। তাই বলতে ঠিক আছে যাবো, যেহেতু ফাইল করছে একজনে, আপনি যাইতে সময় আমরা $1,500 চার্জ করে দিচ্ছে ট্রু। তো আমি বললাম যাব, সব ঠিকঠাক আছে। আমি ফাইলটা একটু দেখি, যাবো কার সাথে যাবো কি। এখন দেখি কি ফাইলটা পড়লাম, উনি রেসিডেন্সি রিকোয়ারমেন্টে মিট করে নাই। তার মানে উনি 5 বছরের মধ্যে 2.5 বছর আমেরিকা থাকেই নাই, আসা যাওয়ার মধ্যে ছিল। এমন না যে উনি 6 মাস বাইরে ছিল। এটা হলাম যদি 5 বছরের মধ্যে কোনো সময় 6 মাসের বেশি আমেরিকা বাইরে থাকে, আমি এটা এফিডেভিট দিয়ে কভার করতে পারি যে বিয়ন্ড হিজ অর হার কন্ট্রোল। যখন সে 5 বছরের মধ্যে 2.5 বছর আমেরিকা থাকেই নাই, কোন এক ভদ্রলোক তার কাছ থেকে মাল্টি সার্ভিস ABCD করে তার থেকে 350 টাকা নিয়ে করে দিছে। সেই মহিলা দোয়া করছে আল্লাহ আমাকে যেন সিটিজেনশিপ হয়ে যায়, তাড়াতাড়ি যেন হয়ে যায়। কিন্তু আমি বললাম আপনি যে দোয়াটা করছেন, দোয়াটা তো বৃথা, কারণ এটা তো ল নাই, আপনার দেওয়ার অফিসারের ক্ষমতা নাই, যদি দেও বাতিল হয়ে যাবে। আপনারা, আমি যারা এইসব বিষয় নিয়ে কাজ করেন তাদেরকে বলবো, অনেকে আছে খুব ভালো কাজ করে, আবার অনেকে আছে তারা মানুষকে এক্সপেরিমেন্ট করে। সে হয়তো জীবনে এই কাজ করেই নাই, এটাতে শুরু করলে সে এই ভদ্রলোককে শুরু করলো সে আজকে তারা প্রিপারেশন দেবে। আপনারা এমন কোনো, আমি সবসময় বলি রং হেল্প অলওয়েজ হার্ড। কাউকে কোনো বিষয়ে এমন কোনো হেল্প করবেন না যেটা আপনি জানেন না, কারণ না জানলে তাকে আপনি উপকারের বদলা ক্ষতি করছেন। সেমভাবে মেডিকেল প্রফেশন সেম জিনিসটাই বলবো, সব প্রফেশনে যে প্রফেশনটা আপনারা জানেন না আপনারা এটা হাত দেবেন না, কারণ আরেকজনের জীবন মরণ সমস্যা এখানে। আর বেশি কিছুই বলবো না। আরেকটা বিষয় নিয়ে কথা বলার উচিত ছিল, EB2 NIW যারা ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার, অনেকে কল দিচ্ছে শুধুমাত্র EB3 কি করে। আমি বলছি EB3 অধিকাংশ ক্ষেত্রেই এখন যেটা হচ্ছে এমপ্লয়ার গুলা ভুয়া এমপ্লয়ার অনেকে ধরা খাচ্ছে, এটা পরে বুঝতে আপনার সময় লাগে, পাইতে বুঝতে সময় লাগে। সো EB2 NIW ন্যাশনাল ইন্টারেস্ট ওয়েভার যেটা, এটা আজকে সলিড একটা জিনিস। আমরা চাইলে অ্যাটর্নির আপনার সাথে সরাসরি অ্যাটর্নির সাথে যোগাযোগ করতে পারেন। এই বিষয়ে কোনো ক্লায়েন্টের কোনো এমপ্লয়ার প্রয়োজন হয় না, কোনো এমপ্লয়ার প্রয়োজন হয় না, কোনো জব প্রয়োজন হয় না। আপনার কোয়ালিফিকেশন, আপনার যে যোগ্যতা অনুযায়ী আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাটর্নির আপনাকে আমরা আপনাকে সরাসরি যোগাযোগ করতে পারবো, এখানে মাঝখানে কোনো মাধ্যম লাগবে না। আর আপনারা যদি এজেন্সি খুঁজেন, দেখেন এজেন্সিরা কিন্তু আলটিমেটলি অ্যাটর্নির কাছে তারা আসে শেষ পর্যন্ত, তারা বলে আমাদের অ্যাটর্নি আছে। সো যখন আপনারা বাংলাদেশের কমিটি অ্যাটর্নিকে সরাসরি পাচ্ছেন, আপনারা কেন ভায়া আসতে যাচ্ছেন? আপনারা যেহেতু বাংলাদেশের সবাই এখন মোটামুটি, শুধু আমার কথা বলছি না, যেসব অ্যাটর্নির কাজগুলো করে তারা তো ভালোভাবেই করবে নিশ্চয়ই। সো আপনাদেরকে অনুরোধ থাকবে আপনারা আইন জানুন এবং আইন মানুন। অনেক ধন্যবাদ অ্যাটর্নি মঈন চৌধুরী। আমাদের আলোচনার বিষয়বস্তুর বাইরেও আপনি অনেকগুলো সুন্দর বিষয় এবং মানে একেবারে তাৎক্ষণিক যে বিষয়গুলো আমাদের খুব জানা দরকার সেই বিষয়গুলো নিয়ে আপনি কথা বলেছেন। আমরা আমাদের বিষয়ের মধ্যেই থাকবো। তাওসিফ রাইন ফেসবুকে একটি রিয়ান আপনি একটি প্রশ্ন রেখেছেন, যে প্রশ্নটি আপনি রেখেছেন আপনি যদি অনুষ্ঠানটি শুরু থেকে বা এই 5-7 মিনিট আগেও যদি শুনে থাকেন তাহলে এই বিষয় সম্পর্কে অলরেডি অ্যাটর্নি মঈন চৌধুরী উত্তর দিয়েছেন। ওই সিটিজেনশিপ এক্সাম এন্ড নেইবারহুডের যে ইনভেস্টিগেশনের যে বিষয়টি উনি জিজ্ঞেস করছেন কখন হতে পারে, যদি একটু সাজেস্ট। কখনোই হবে না, সেটা আপনি উত্তর হয়তো একটু আগেই পেয়েছেন। অ্যাটর্নি মঈন চৌধুরী, আমরা আমাদের একটু মূল আলোচনায় যাওয়ার আগে দুজন দর্শক প্রশ্ন মূল আলোচনার আগে প্রশ্ন যা আছে নেবেন। আই এম রেডি টু আনসার এনি কোয়েশ্চেন। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আপনার কথা শুনতে পাচ্ছি না, আপনি একটু দয়া করে যদি স্পিকারে ফোনটা দেওয়া থাকে ওটা বন্ধ করুন, বা কানে যদি হেডফোন দেওয়া থাকে সেটাও খুলে ফেলুন, মুখের সামনে নিয়ে। জি ওয়ালাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ। জি অ্যাজ অলওয়েজ। আচ্ছা, আমার প্রশ্নটা একটু লম্বা। জি, আমি আমেরিকাতে আসার পরে অ্যাসাইলাম করছিলাম, অ্যাসাইলামের মাধ্যমে আমি উইন হয়েছি, ফলে গ্রিন কার্ড পাইছি। গ্রিন কার্ড পাওয়ার পরে 5 বছরের পর আমি সিটিজেনশিপে লাগি অ্যাপ্লাই করছি।
ও অ্যাপ্লাই করছি, এরপরে আমি ইন্টারভিউ ডেট দিতে, আমি ইন্টারভিউতে গেছি, ইন্টারভিউতে পাস করছি। তো ইন্টারভিউতে পাস করছি আমি ফেব্রুয়ারির 7 তারিখে। তো অফিসার বললো যে ঠিক আছে, আমাদের এই কি একটা ক্লিয়ার হয় নাই, তুমি তো পাস করছো, ঠিক আছে, তোমাকে আমরা মেইলে জানাবো। ওদের ডেটটা মেইলে জানাবে। মেইলও করে নাই, ইমেইলও করে নাই, ক্ষমতা অবস্থায় আছি, কিন্তু আমি যে ইন্টারভিউতে পাস করছি এটা পেপার দিতে। জি, এখন আমি কি করতে পারি প্লিজ, ওইটার জন্য আমি মানে আপনার ওথ হয়নি, শপথ হয়নি, সেটা আপনি বলতে চাচ্ছেন তো? হ্যাঁ, শপথ হয়নি, শপথ হয়নি। আচ্ছা, শপথের বিষয়টা, বা যেহেতু পাশ করেছেন কিন্তু শপথ হয়নি, আপনার কাছে কাগজ আছে যে আপনি অলরেডি ইন্টারভিউতে পাশ করেছেন। অ্যাটর্নি মঞ্জু, পাস করেন। ধন্যবাদ। এখন পর্যন্ত কোনো জি আমরা বুঝতে পেরেছি। ধন্যবাদ। সিটিজেনশিপ পরীক্ষায় যখনই ইন্টারভিউ হয় তখন তারা কোনো সময় করে কি আপনাকে কয়েকটা বক্স থাকে, যদি কনগ্রাচুলেশনে টিক মার্ক দেয় তখন মানে হলো তারা এটা অ্যাপ্রুভ করার জন্য রিকমেন্ডেশন করেছে। আপনার উইদিন 4-5 ডেজের ভিতরে, অ্যাটলিস্ট উইক অর 2 উইক্সের ভিতরে আপনারা লেটার, ওথ সেরিমনি লেটার পেয়ে যাবেন। অনেক সময় তারা ডিসিশন হ্যাজ নট ইয়েট বিন মেড, সো ডিসিশন যদি রেড না হয় তারা এটা পেন্ডিংয়ে রাখে। বিভিন্ন কারণে হতে পারে, কারো হয়তো ক্রিমিনাল রেকর্ড থাকে, কারো হয়তো ব্যাকগ্রাউন্ডের সমস্যা থাকে, কারো হয়তো FBI ফিঙ্গারপ্রিন্ট ক্লিয়ার হয়ে আসে নাই। কিন্তু এটাও তাদের সময় থাকে 120 দিন। যদি আপনি 120 দিনের ভিতরে না পেয়ে থাকেন, আপনি অবশ্যই 120 দিন পরে ফেব্রুয়ারি হয়েছে, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, সাথে আমরা এগুলো খুব ভালোভাবে করি, যোগাযোগ করতে পারেন। আমরা USCIS কে লিগ্যাল নোটিশ সার্ভ করতে পারি, এবং যদি আপনি নিজে থেকে স্বচ্ছ থাকেন তখন আপনি তাদের বিরুদ্ধে রিট অফ ম্যান্ডামাস করতে পারেন, তারা আপনাকে শপথ দিতে বাধ্য যদি আপনার কোনো ধরনের সমস্যা না থেকে থাকে। আর আপনার যদি সমস্যা থাকে, সো আমরা এটা বলতে পারবো না। এই জন্য আপনি অ্যাটর্নিতে সরাসরি যে এইসব প্রশ্ন টেলিভিশনে করেছেন ভালো লাগছে, কিন্তু আপনাকে আপনি এক্স্যাক্ট উত্তর দেওয়া সম্ভব না, যেহেতু আপনার ফ্যাক্টটা আমি জানি না। জানতাম যদি অফিসে আসেন, যে কোনো অ্যাটর্নি অফিসে গেলে তারা আপনাকে কিছুই নাই মনে করুন, তাহলে তার পরামর্শটা কিছুই না হলে তার লিগ্যাল নোটিশ যাবে। এখনই তার নোটিশ যেতে পারে 120 দিনের পরে। তাদের এই ক্ষমতা নাই যে তারটা আটকে রাখার। হয় তারা অ্যাপ্রুভ করবে অথবা ডিনাই করতে বাধ্য, যে কোনো একটা তারা করতে বাধ্য। তাদেরও রেস্ট্রিকশন আছে, ঝুলিয়ে রাখতে পারবে না। এই ক্ষেত্রে চাইলে আমরা লিগ্যাল নোটিশ দিতে পারি, এবং যদি এর পরবর্তী কিছু না হয় উই ক্যান গো ফর রিট অফ ম্যান্ডামাস। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি আপনার উত্তর পেয়েছেন। যেহেতু আপনি অ্যাসাইলাম উইন করেছেন, সিটিজেনশিপ পরীক্ষায় পাশ করেছেন, তারপরেও শপথ অনুষ্ঠানটা হচ্ছে না, সে বিষয়টি জানার জন্য যে উত্তরটি দেয়া হলো, যদি আপনার রেকর্ড ভালো থাকে, কোনো রকম অপরাধের সঙ্গে যদি কোনো আপনার না থেকে থাকে, তাহলে এটা খুব কঠিন কোনো বিষয় না। এটা যেভাবে আইনি পরামর্শ দেওয়া হলো সেটা নিলেই আপনি শপথ অনুষ্ঠান আপনি অংশগ্রহণ করতে পারবেন এবং এই দেশের একজন গর্বিত নাগরিকও হয়ে যেতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আমি কাউন্সিলর, আমি কুইন্স থেকে। সো আমার একটা কোয়েশ্চেন হলো, আমার সিট অ্যাপ্রুভ, আমার এজ 22। সো আমার কি ইন ফিউচার আমার কি কোনো গার্ডিয়ান লাগবে? বিকজ আমার গার্ডিয়ান মেন্টালি হ্যারাস করতেছে আমাকে, সে কয়েকদিন পর আমাকে একটু হ্যারাস করতেছে। কি আমাকে কি ইন ফিউচার সে কোনো প্রবলেম করতে পারবে? আপনি একটু লাইনে থাকবেন। আপনি কি বুঝতে পেরেছেন প্রশ্নটা? বুঝেন আপনি কি আবার একটু বলুন। CJSIJ সংক্ষেপে বললে তো আর দর্শকরা বুঝবে না। স্পেশাল ইমিগ্রেন্ট জুভেনাইল আপনারটা অ্যাপ্রুভ হয়েছে। আপনি তখন বয়স কত ছিল? অবশ্যই 21-এর নিচে বয়স ছিল। আপনি এগুলো খুব ভালো আমরা করি। সো আপনার CJ অ্যাপ্রুভ 360 অ্যাপ্রুভ হয়ে থাকলে আপনি অপেক্ষা করছেন গ্রিন কার্ডের অ্যাপ্লাই করার জন্য। আপনার রুলস হচ্ছে যে আপনার গার্ডিয়ান, আপনি তার জিম্মাতেই থাকার কথা 21 বছর পর্যন্ত। এরপরে তো 21 বছর পর্যন্ত দায়িত্ব কারো খুব একটা থাকে না। কিন্তু আপনি বলবো সুসম্পর্ক বজায় রাখা উচিত। যদি আপনারা
নিজস্ব কেউ হয়ে থাকে, অবশ্যই আপনার নিজের কেউ, সে আপনাকে হেল্প করেছে, তার সাথে আপনি বোঝাপড়া করা উচিত। আর যদি সে আপনাকে কোনো অ্যাবিউজ করে, সেও রেসপন্সিবল, কারণ সে আপনাকে দায়িত্ব নিচ্ছে। কারণ যদি অ্যাবিউজ যদি কী লেভেল অ্যাবিউজ আমরা জানি না, ওই ক্ষেত্রে আমি রিকোয়েস্ট করি আপনি আমার সাথে না হোক, যে কোনো একজন অ্যাটর্নি অ্যাট লর সাথে, যারা এই কাজগুলো আমরা বুঝি, তাদের সাথে সরাসরি কাগজপত্র নিয়ে কথা বলেন। আর ডিপেন্ড করবে সে কতটুকু আন্তরিক, অ্যাবিউজ বা করবে কেন। কোনো কাউকে দেশে অ্যাবিউজ করা যায় না, এগেইনস্ট দ্য ল, তারও শাস্তি হতে পারে। অনেক ধন্যবাদ জনাব কাউসারা, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। আব্দুল হামিদ, তিনি একটি প্রশ্ন রেখেছেন, ইউ ভিসা অ্যাপ্লাই করার কতদিনের মধ্যে ওয়ার্ক পারমিট পাওয়া যায়? ইউ ভিসা অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি ওয়ার্ক পারমিট পাবেন, অ্যাপ্রুভ না হলে ওয়ার্ক পারমিট পাবেন। ইউ ভিসা হচ্ছে, যারা এই সম্পর্কে জানেন না তাদের জন্য বলছি, ইউ ভিসা হচ্ছে যারা ক্রাইম ভিকটিম, ক্রাইম আবার ক্লাসিফিকেশন আছে, সব ক্রাইম আবার ইউ ভিসায় কোয়ালিফাই করে না। যদি কোয়ালিফাইড ক্রাইম আপনি ভিকটিম হয়ে থাকেন, তখন আপনাকে যে সেমের যেখান থেকে ক্রাইমটা হয়েছে ওইখানের পুলিশ প্রিসিংক্ট, অথবা আপনার যে অ্যারেস্ট হয়ে থাকলে তার যে কেস প্রসিকিউট হয়ে থাকে ডিস্ট্রিক্ট অ্যাটর্নির সার্টিফিকেশন লাগে। আর যদি অ্যারেস্ট না হয়ে থাকে তখন এই যে পুলিশ ডিপার্টমেন্টের সার্টিফিকেশন লাগে যে এই ক্রাইমটা সংঘটিত হয়েছে, আপনার ভিকটিম। ওটা যদি আপনারা প্রমাণ করতে পারেন, দেন ইউ ভিসা যদি অ্যাপ্রুভ হয়, তখনই আপনি ওয়ার্ক পারমিট পাবেন। ওয়ার্ক পারমিট পাওয়ার পরে অনেক ব্যাকলগ আছে। ইউ ভিসা মানে এটা না যে আপনার সিটিজেন গ্রিন কার্ড হয়ে গেছে, আপনি অ্যাডজাস্টমেন্ট হলে পরে আপনার গ্রিন কার্ড হবে। অনেক ধন্যবাদ আব্দুল হামিদ, আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি, আসসালামু আলাইকুম। আমি অ্যাডমিন স্যারের সাথে একটা কথা বলতে চাচ্ছি। বলুন। আমার কোশ্চেনটা হচ্ছে, আমরা এখানে অ্যাসাইলাম করছি অনেক 10 বছর যাবত। তো এর মধ্যে আমার হাজবেন্ডের খুব একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তার মানে আমাদের স্টোরে, মানে তাকে অনেক মানে রবারি করতে গিয়ে অনেক মেরেছে তাকে। তো সেই পরিপ্রেক্ষিতে আমার হাজবেন্ড ভিসার জন্য অ্যাপ্লাই করেছে 4 মাস যাবত। তো সেক্ষেত্রে মানে দেখলাম আমাদের ইন্টারভিউ ডেট, কোর্ট ডেট, মানে অ্যাসাইলামের প্রথম ডেটটা, মানে অ্যাসাইলাম যদি আমাদের না হয় তাহলে কি আমরা ইউ ভিসা থেকে মানে থাকতে পারবো? আমার কোশ্চেন এটা ছিল। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ইউ ভিসাটা রবারি শুধু হয়ে থাকলে হবে না, রবারিটা অনেক সময় কোয়ালিফাই করে। আপনার দেখতে হবে তাকে কি মানে ক্রাইমে ইন্ডাক্টমেন্ট হয়েছে, যে আপনাকে দুষ্কৃতকারী, যে আপনাদেরকে অ্যাকিউজার, যে আপনাকে মানে ক্রিমিনাল, যে কী কারণে তার হয়েছে, ইন্ডাক্টমেন্ট হয়েছে দেখতে হবে। ওই ডকুমেন্টের ভিত্তিতে আপনি এখনই ফাইল করলে, যদি আপনি চান অ্যাসাইলাম, যদি আপনার কোনো কারণে যদি ইন্ডিভিজুয়াল হিয়ারিং ট্রায়াল যদি হয়ে যায়, আর যদি আপনি ডিপোর্ট হয়ে যান, তখন আর কোনো ভিসায় আপনার কাজ হবে না। আর যদি ডিপোর্ট না হন, যদি আপনার ইউ ভিসা পেন্ডিং থাকে, ফাইল করে থাকেন, আপনার অ্যাটর্নির সাথে কথা বলেন আদৌ ফাইল করেছে কি না। কারণ 4 মাসের ভিতরে সার্টিফিকেশন পাওয়া খুবই কঠিন, ডিপেন্ড করে কোন স্টেট, কোন সিটি, কোন কাউন্টিতে ক্রাইমটা সংঘটিত হয়েছে। যদি ইউ ভিসা ফাইল করে থাকেন, রিসিপ্ট নোটিশ থাকে, আপনার লয়ার চাইলে জাজকে অনুরোধ করতে পারে যে এটা এই ভিসায় আমরা যাব। যদি আপনার কেস দুর্বল হয়ে থাকে, আর যদি মনে করেন ইউ হ্যাভ স্ট্রং অ্যাসাইলাম কেস, ইউ ক্যান গো ফর অ্যাসাইলাম কেস। যদি উইন করেন ভালো, ওয়ান্স ইউ লুজ ইউর কেস ইউ উইল বি ডিপোর্টেবল, অ্যান্ড ডিপোর্ট হয়ে গেলে, ডিপোর্টেশন অর্ডার যদি একবার হয়ে যায়, তখন কেস আর রিওপেন করা অনেক কঠিন হয়ে যাবে। অনেক ধন্যবাদ। ইউ হ্যাভ টু টক টু ইউর লয়ার স্পেসিফিক্যালি, সব ডকুমেন্ট নিয়ে যান। অনেকে করে কি ডিফারেন্ট লয়ার ব্যবহার করে, এটার জন্য এক লয়ার, এটার জন্য আরেক লয়ার, তখন আর কনফিউজ, কেউ দায়িত্ব নিতে চায় না। সো যার কাছে যাবেন, একজনের কাছে যাবেন, সব ডকুমেন্ট নিয়ে কথা বলবেন। অনেক ধন্যবাদ, আশা করি আপনার উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, যেভাবে পরামর্শ দেওয়া হলো, যদি সেভাবে কাজ করেন, নিশ্চয়ই আপনাদের এই সমস্যা, যেহেতু আপনার ডাকাতি করতে যে আপনার হাজব্যান্ড অ্যাক্সিডেন্ট করেছে, বড় ধরনের দুর্ঘটনার শিকার, উনি ডাকাতি করতেছে না, উনি ডাকাতের শিকার হয়েছেন, ডাকাতের দ্বারা আর কি, ডাকাতের দ্বারা। দুঃখিত। তো আশা করি সেভাবে নিলে নিশ্চয়ই আপনার এই সমস্যার সমাধান হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমার নাম আব্দুল। তো আমি আন্ডার
জমানের কেস দিছি আমি মাসের 10 তারিখে আমি মামলা ফ্যামিলি করছি। তারপর আমি I-360 অ্যাপ্লাই করছি, ওইটা রিসিভ করছে আজকে 90 ডেজের মতো হয়েছে, এখন অ্যাপ্রুভ হয়নি। এখন আমি যদি নিউইয়র্ক থেকে ডোমেস্টিক ফ্লাইট করে বিভিন্ন স্টেটে যাই, আমার কোনটা অ্যাপ্রুভ হওয়ার কোনো ইফেক্ট করবো কিনা এটা একটু জানার ছিল। আর ওই অ্যাপ্রুভের পরে যদি আপনি সোশ্যাল সিকিউরিটি এবং ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করি, কতদিন লাগতে পারে এখন মানুষের? অনেক ধন্যবাদ জনাব আব্দুল আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ আপনাকে। তবে আপনি 21 হওয়ার আগ পর্যন্ত আপনি কিন্তু একজনের ডিপেন্ডেন্ট, আপনার গার্ডিয়ানশিপ দেওয়া হয়েছে, মানে এই যে আপনার প্যারেন্টসের একজন আপনাকে অ্যাবান্ডন করে চলে গিয়েছে এবং ওই প্যারেন্টস আপনাকে দেখে না বিধায় আপনাকে একজন নিকটবর্তী আত্মীয় হতে পারে অথবা আপনার যে কোনো কেউ যে আপনাকে ভালো জানে গার্ডিয়ানশিপ নিয়েছে। কিন্তু আমরা দেখা যায় বাংলাদেশের ক্ষেত্রে সবগুলো আমরা উল্টাপাল্টা করি, কারণ এখানে অনেক কিছু লিমিটের মধ্যে থাকে না। আপনি গার্ডিয়ান, তার অনুমতি ছাড়া আপনি কোথাও যাবেন না, নাম্বার 1। নাম্বার 2 হলো আপনি যদি কোনো ধরনের অপরাধ করেন সে কিন্তু আপনার রিস্ক নিয়েছে, আপনাকে বুঝতে হবে এই জিনিসটা বারবার বলে। আপনার কৃতজ্ঞতা বোধটা একটু স্বীকার করবেন যে আপনার যখন কিছুই ছিল না সে আপনাকে শেল্টার দিয়েছে, তার কারণে আপনাকে হয়তো ওয়ার্ক পারমিট পাবেন না, আপনি গ্রিন কার্ড পাবেন। প্রথমে পাওয়ার পরে তাকে আপনি ভুলে যাবেন, এটা আমি পছন্দ করি না জিনিসটা। আপনারা খুব কেয়ারফুল থাকবেন, কারণ উপকারীর অপকার কখনো করার চেষ্টা করবেন না। আর আপনারা যে জিনিসটা বলছেন ট্রাভেল যদি করতে হয় আপনার লয়ারের সাথে কথা বলে করবেন, কারণ বর্তমান সিচুয়েশনে অনেক জায়গায় অনেক অ্যারেস্ট হচ্ছে সন্দেহভাজন হিসাবে। আপনি হয়তো বুঝবেন না, কোথাও যেয়ে পড়বেন অ্যারেস্ট হয়ে যাবেন, তখন বলবেন অ্যাটর্নি মঈন চৌধুরী বলছে চলে যেতে পারে। দোজ স্পেসিফিক কেস ইউ মাস্ট গো টু ইউর লয়ার। ট্রাভেল করবেন কিনা, অ্যাড্রেস পরিবর্তন করবেন কিনা, সতর্কতামূলক বলছি। অনেকে এখন অ্যারেস্ট হচ্ছে, আমরা কল পাচ্ছি, বিভিন্ন লয়ারের কেসে কল পাচ্ছি যে তারা হয়তো ছিল নিউ ইয়র্কে অ্যাড্রেস, আরিজোনা গেছে, ওইখানে অ্যারেস্ট হয়ে গেছে, কারণ সে অ্যাড্রেস প্রপারলি চেঞ্জ করে নাই। অনেকে গ্রিন কার্ডধারী অ্যারেস্ট হচ্ছে কারণ তাদের কনভিকশন ছিল। কনভিক্টেড ফেলন্সদেরকে এখন আর কোনো ছাড় দেওয়া হচ্ছে না, যেটা আগে আইনে ছিল কিন্তু বাস্তবে ছিল না। এখন আইনে যা আছে বাস্তবে তাই প্রয়োগ হচ্ছে। আপনারা আমি আপনার ফেসবুক রিলে বলেছিলাম একটু কালকে যে ভয় আর সতর্কতা এক না। আপনি ভয় পাবেন যে সতর্কতা যেমন রেড লাইট, আপনারা যে রেড স্টপ সাইনে আপনারা থামবেন, এটা সতর্কতা। কিন্তু ভয় পেয়ে আপনি গাড়ি চালানো বন্ধ করবেন না যে রেড লাইটে থামতে হবে না, টিকিট দেবে। আপনি ভয় আর সতর্কতা, সতর্ক থাকবেন কিন্তু ভয় পাবেন না। যে আপনার ক্ষেত্রে এটা বলছে, আপনি যেহেতু মাইনর হিসেবে আছেন এখানে এবং আপনি এখনো ওয়ার্ক পয়েন্ট হয় নাই, বেটার বি কেয়ারফুল। অনেক ধন্যবাদ জনাব আব্দুল আপনার প্রশ্নের জন্য। সাব্বেত হোসেন, আপনার প্রশ্নটি পুরোপুরি নয়, সে কারণে উত্তর দিতে পারছি না। প্রশ্নটি পুরোপুরি করুন, নিশ্চয়ই উত্তর দেব। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি জাহাঙ্গীর বলছিলাম নিউ ইয়র্ক থেকে। জি, আমি 1 বছর আগে কানাডা থেকে আসছিলাম, এখানে অ্যাসাইলাম ফাইল করছি। তো আমার এই একটা F4 কেস আছে, ওই F4 কেসটা এখানে অ্যাডজাস্ট করা যাবে কিনা? 16-17 বছর হয়ে গেছে। অনেক ধন্যবাদ জনাব জাহাঙ্গীর আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। F4 ক্যাটাগরি হচ্ছে যদি কেউ ভাই বোনে অ্যাপ্লাই করে থাকে তার জন্য, আপনার হয়তো সিবলিংসকে অ্যাপ্লাই করেছে আপনার জন্য ট্রু, কিন্তু আপনি যদি অবৈধভাবে এসে থাকেন, যদি আপনার I-94 না থেকে থাকে আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না। এটার পূর্ব শর্ত হচ্ছে আপনি বৈধভাবে আসতে হবে আমেরিকাতে এবং I-94 থাকতে হবে, অথবা আপনাকে অ্যারাইভিং এলিয়েন হিসেবে তারা ধরতে হবে যে আপনি এখানে মানে ইন্সপেক্টেড না হলে হবে না। তার ডকুমেন্ট দেখতে হবে, তার এনটিএতে কি লেখা আমাকে দেখতে হবে। এনটিএ যদি দেখি তখন বুঝতে পারবো। তো তার মানে এটা তো এমনিতেই সাংঘর্ষিক মনে হচ্ছে যে কানাডা এসে অ্যাসাইলাম করেছে। F4 ক্যাটাগরি যদি 16 বছর হয়ে গেছিল, ওইটা থাকলে তার কোনো সমস্যা ছিল না। এখানে যে ওইখানে যেখানে থেকে কানাডা থেকে ভিসা নিয়ে আসতে পারতো, কিন্তু এখানে তার আসার পথে এটা একটু সাংঘর্ষিক বিষয় হয়ে গেছে। বিষয়টি আপনার হয়তো জটিল। জাহাঙ্গীর সাহেব, আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আসসালাম। আমার নাম দিনা। আমি ফোন করছি
তো আমার দুটা বুলেটের আমি অ্যাপ্লাই করছিলাম 2014 আর 2015 আমি এখনো কোনো কিছু আমাদের অ্যাপ্রুভাল লেটার পাই নাই। দুইটা বাচ্চাদের এখন এই অলরেডি 21 হয়ে গেছে। তো আমি একটু এটা নিয়ে কি কারো লয়ারকে দেখাতে হবে আমার ফাইলগুলো কি হয়েছে, কোনো আমি অ্যাপ্রুভাল লেটার পাই নাই। আর আমার কাজে আমার পরে করছিলেন 2016 বাট ওনার অ্যাপ্রুভাল লেটার ওনার এখন চলে আসছে। মা আমারটা আসলে কোনো আমি কি আপনারা মনে করেন আমি কোনো লয়ার ধরে আমার ফাইলগুলো দেখাবো বা কিছু একটা হয়েছে? অনেক ধন্যবাদ দিনা। ধন্যবাদ। অবশ্যই আপনি অ্যাটর্নির কাছে যেতে কোনো সময়ের ব্যাপার না, যে কোনো সময় যেতে পারেন। কেসের মামলার যে কোনো পর্যায়ে আপনি অ্যাটর্নির সাথে দেখা করতে পারেন, কনসাল্ট করতে পারেন, এটা আপনাদের করা উচিত। কিন্তু যেই প্রশ্নটা আপনি করেছেন সামগ্রিকভাবে অনেকের কেস দেরিতে অ্যাপ্রুভ হয়, অনেকের কেস আর্লি অ্যাপ্রুভ হয়, কারোর সাথে কারো কম্পেয়ার করার সুযোগ নাই। কিন্তু যদি আপনার কোনো কারণে চিঠি মিস করে থাকেন, ইমিগ্রেশন এটা রেসপন্সিবল না। যদি আপনার আরএফই দিয়ে থাকে, আপনি এটা পান নাই অথবা জবাব দিতে পারেন নাই, তখন কিন্তু আপনার কিছু করার নাই। আপনি অনলাইনে চেক করেন, দেখেন কি অবস্থায় আছে। আর যদি প্রয়োজন হয় একজন অ্যাটর্নির সাথে আপনি গিয়ে কথা বলতে পারেন। আমরা সবাই আপনাদের সেবা করতে প্রস্তুত, কিন্তু আপনার প্রপারলি আসতে হবে। অনেক ধন্যবাদ দিনা আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্ন উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। জি, আমার কি প্রশ্ন আছে? আমার একটা অ্যাসাইলাম কেস 2016 সালে করা হয়েছিল। জি, এটা এতদিন পেন্ডিং ছিল। তো এখন এটা ডেট চলে আসছে, ইন্টারভিউ ডেট সেপ্টেম্বর মাসে। জি। তো এখন এই অবস্থায় যদি আমি ওই রিস্কেডিউল করি তাহলে কি আমার ভালো হবে? আর যদি রিস্কেডিউল করি পরবর্তী আমার কোনো সমস্যা হবে কিনা, এটা যদি একটু বলতেন। অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। অ্যাসাইলাম আপনি অপেক্ষা করেছেন অ্যাবাউট 9 ইয়ার্স, 16 সাল থেকে 2025 সাল। অনেকে দেখে আপনারা তাড়াহুড়া করেন, ডেট কেন আসে না, আমার অ্যাটর্নি ভালো না, ডেট আনতে পারেন। এখন ডেট আসার পর আপনি বলেন রিস্কেডিউল করবেন। 8 মাস, 8 বছর, 9 বছর আপনি কী করেছেন, এটার প্রশ্ন। সার্ভিস সেন্টারে যখনই থাকে, সার্ভিস ইউএসসিআইএসে, আপনারা রিস্কেডিউল হয়তো একবার করতে পারেন। ইউ হ্যাভ টু হ্যাভ এ গুড কজ। গুড কজ মানে ভালো কারণ ছাড়া আপনি এটা রিস্কেডিউল হবে না। ভালো কারণের মধ্যে একটা হচ্ছে আপনি যদি ইংলিশ না বুঝেন, আপনার ইন্টারপ্রিটার সাথে না যায়, এটা একটা কজ। আরেকটা হচ্ছে আপনি অসুস্থ হইলেন, আপনি হয়তো এমন অবস্থা আছে আপনি যাওয়ার মতো অবস্থা নাই। ওই কয়েকটা গুড কজ তো অ্যাটর্নি হয়তো লিখতে পারে যে সে অ্যাভেলেবল না। কয়েকটা কারণ দেখে আপনি রিস্কেডিউল একবার করতে পারেন। এর মানে না যে আপনার বছর বছর রিস্কেডিউল দেবে, হয়তো 2 মাস আপনি সময় পাবেন। আলটিমেটলি আপনাকে এই ইন্টারভিউতে যেতেই হবে। ক্রেডিবল ফেয়ার ইন্টারভিউতে না গেলে সরাসরি আপনার কেসটা তখন এন্ট্রি ইস্যু হবে এবং আপনি কোর্টে রেফার করে দেবে। কোর্টে আপনি অবশ্যই তখন রিমুভাল স্কেজুলে পড়ে যাবেন এবং রিমুভাল যে প্রসিডিংস আমি পড়ে যাবেন, তখন জাজের সাথে দেখা করবেন। এমন না যে আপনার কেসে ডিনাই হয়ে যাবে, কিন্তু ইউ শুড ফেস দ্য জাজ এনিওয়েজ, ইদার ওয়ে। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সাবেদ হোসেন, আপনার প্রশ্নের আপনি যে ধরনের প্রশ্নটি করেছেন একটু আগেই তার একটা প্রশ্নের জবাব দিয়েছে। আশা করি আপনার ওই জবাবের মধ্যে আপনার প্রশ্নের উত্তর রয়ে গেছে, সুতরাং আপনার প্রশ্নের উত্তর দিয়ে সময় নষ্ট করাটা ঠিক নয়। ফারুক আহমেদ তিনি বলছেন, এখন বাংলাদেশে কোন সালের ডিকিউ বা ডকুমেন্টারি ফাইল ইন্টারভিউয়ের জন্য কল পাচ্ছে? ধন্যবাদ। আপনি এটা একটু গিয়ে সেটা যে প্রসেসিং টাইমে গেলে আপনি দেখতে পারবেন। অনেক ধন্যবাদ ফারুক আহমেদ। আব্দুর রাকিব তিনি বলছেন, অ্যাসাইলাম অ্যাপ্রুভ হয়েছে, তারপর গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাইও করেছি। গ্রিন কার্ড ছাড়া রিয়েল আইডি দেয় না মিশিগানে। এক্ষেত্রে কি নিজ দেশের পাসপোর্ট দিয়ে আমেরিকার ভেতরে ভ্রমণ করা যাবে? কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। যদি আপনার কোনো ক্রিমিনাল রেকর্ড না থাকে, যদি স্টেট আইডি যে কোনো আইডি থাকে না, পাসপোর্ট দিয়ে আপনি আমেরিকার ভিতরে ভ্রমণ করতে পারবেন, তো আপনাকে কয়েকটা এক্সট্রা সিকিউরিটি মেনটেন করতে হবে। রিয়েল আইডি হচ্ছে আমেরিকার ভিতরের জন্য, আমেরিকার বাইরের জন্য রিয়েল আইডি না। তো পাসপোর্টটা সারা বিশ্বেই কার্যকর। পাসপোর্ট দেওয়া একটা পাসপোর্ট হচ্ছে আপনার একটা ডকুমেন্ট এবং ট্রাভেল ডকুমেন্ট আপনার অবশ্যই করতে পারবেন, তবে ডিফারেন্ট এয়ারপোর্ট এবং ডিফারেন্ট স্কুটিনি মেনটেন করে। অনেক ধন্যবাদ আব্দুর রাকিব আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন।
হ্যালো হ্যালো হ্যালো, জি আমি মিশিগান থেকে ফোন করছি। আমার একটা প্রশ্ন আছে ডাক্তার, জি অ্যাটর্নি মঈন চৌধুরীর কাছে। জি জি করুন, হ্যালো, জি করুন, আমরা অপেক্ষা। ওয়ালাইকুম আসসালাম। করুন রানাদেরকে করুন। এই যে আমার একটা প্রশ্ন ছিল, আমার ভাই ওর ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছে 2019-এ, এখনো পর্যন্ত তাকে ভিসা দেওয়া হচ্ছে না। এই জন্য আমরা কি করতে পারি? আপনার ভাইয়ের স্ট্যাটাসটা কি? ওর গ্রিন কার্ড, গ্রিন কার্ড। 7 বছর হয়ে গেছে। হ্যাঁ, একটা মেয়েও হয়ে গেছে 2 বছর। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি মঈন চৌধুরী। ধন্যবাদ। 7 বছর তো অনেক অনেক সময়। এখন 2022 সাল চলে F2A ক্যাটাগরিতে। সো আপনি একটু খবর নেন, আপনারা একজন অ্যাটর্নির সাথে কথা বলেন, ওটা নোটিশ পাঠালে হয়তো তাড়াতাড়ি হইতে পারে। আপনারা জানি না এমবেসিতে পেন্ডিং আছে কিনা বা ইন্টারভিউ হয়েছে কিনা, এতে ইন্টারভিউ হয়ে যাওয়ার কথা, কিন্তু সে তো বলছে হয়নি। হয়তো আপনারা ডকুমেন্ট দেরিতে সাবমিট করেছেন, এইসব কারণ হইতে পারে। দেখেন, আপনারা যত তাড়াতাড়ি ডকুমেন্টগুলো সাবমিট করবেন তত তাড়াতাড়ি আপনারটা আগে থাকবে। একদিন পরে করলে হয়তো 2 মাস পিছিয়ে যেতে পারে, কারণ অনেক ফাইল জমা হচ্ছে। সবাই তো আমেরিকা আসতে চায়। এই ক্ষেত্রে আমি সবাইকে বলি, আপনার যখন যে কাগজটা ডিউ হয় তখন সেই কাগজটা আপনি সাবমিট করার চেষ্টা করবেন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে। আচ্ছা, নাম্বারটা কেটে গেছে। আমরা একটু আমাদের আলোচনা, যে হাতের সময় যদিও নাই, একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাকে আমি করতেই চাচ্ছি। এই যে বিষয়টি নিয়ে আমরা ডিসক্রিশনারি ফ্যাক্টরের ভিতরে, সেটা হচ্ছে যে মনে করুন যে ধরা যাক যে একজন ব্যক্তি আইন অনুযায়ী যোগ্য, কিন্তু তার অতীতে কিছু ছোটোখাটো আইন ভঙ্গের ঘটনা ঘটেছে। ছোটোখাটো অফিসার বা জাজ কি সেই কারণ দেখিয়ে আবেদন প্রত্যাখ্যান করতে পারেন, বা এখন কিভাবে পজিটিভ বা নেগেটিভ ফ্যাক্টরকে ওজন করা হয়? ধন্যবাদ। যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, নাম্বার 1, ইফ ইউ লাই টু ইমিগ্রেশন বিফোর, দেন আপনার ইউ হ্যাভ নো রাইট টু, মানে আপনি যে বলবেন দেওয়া হবে না কেন, কারণ প্রশ্ন আছে আপনি একবার মিথ্যা বলছেন, আবারও মিথ্যা বলছেন। এখন এগুলা কিন্তু খুব খুব সিরিয়াসলি ধরা হয়। সো আপনার ধরার মধ্যে সিরিয়াস কোনটা, এটা লয় ব্যাখ্যা করবে। জাজের থেকে আমরাও জাজ তো করবে, কিন্তু আমরাও বুঝি কোনটা খুব গুরুত্বপূর্ণ। একজন অ্যাটর্নি যখন ফাইলটা দেখে তখন সেই বুঝতে হয়। জন্য আমরা বলি যে আমাদের কাছে যা বলবেন সত্য বলবেন। অনেকে বিয়ের কেস করে, ম্যারেজ কেস, সে হয়তো আগে দেশে বিবাহিত ছিল, সে কোথাও সে বলে নাই বিবাহিত, বলে এখন তালাক ছাড়াই সে আরেকটা বিয়ে এখানে করে ফেলেছে। কেন? কারণ সে কয় আমার কোথাও লেখা নাই, বিবাহ কোথাও লেখা নাই। যখন আপনি কোর্টে যে অফিসার যখন গেলেন, হয়তো সে GS 160 ফিল আপ করে আসছিল, বিয়ে করছে, বউর নাম দেওয়া ছিল, তখন সে অফিসার কম্পিউটারে ঘুরায় বললো, ইয়া দিস ইজ ইউর ওয়াইফ, হু ইজ শি? তখন সে আটকে যায়। তখন আপনি কি বলবেন? সেগুলা সবসময় অনেস্ট থাকার চেষ্টা করবেন। কোনো ধরনের ডিসক্রিপেন্সি আপনার ইমিগ্রেশনের জন্য খারাপ। এমনকি আমরা যে অ্যাক্সিডেন্ট কেস করি, মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায় করি, আমরা প্রতিটার সময় ভয় থাকি। কেন? কারণ ক্লায়েন্টগুলো যদি টেস্টিমনিটা যদি একটার সাথে না মিলে, আর তখন কিন্তু একটা ভুলের কারণে একবার যদি মিথ্যা প্রমাণ করতে পারে, তখন জুরি আপনাকে বিশ্বাস করবে না, মনে করবে এই লোকটা মিথ্যুক, সবসময় মিথ্যা বলে। আর আমাদের যে বিগ কেসগুলো যখন করি, ধরেন একটা ক্লায়েন্ট বললো আমি হাঁটতে পারি না, আমি সিঁড়ি বেয়ে উঠতে পারি না, আমি বাজার ক্যারি করতে পারি, তখন দেখা গেলো আমাদের যে বিগ কেস করি, তো বিগ কেস দেখা যায় তারা ভিডিও মনিটর করে। তারা কিন্তু বিভিন্ন সময় 1 বছর পর আমাদেরকে রেকর্ড পাঠাবে যে এই তোমার ক্লায়েন্ট দেখো বাজারের ব্যাগ নিয়ে যাচ্ছে, অথচ সে বললো আমাদেরকে সে কিছু করতে পারে না। সেই ক্ষেত্রে আপনারা যা বলবেন ডকুমেন্ট থাকবে, সে অনুযায়ী আপনাকে চলতে হবে। এবং যাদের অবশ্যই ডিসক্রিপশনের পাওয়ার আছে, কিন্তু অনেক ক্ষেত্রে আছে খুবই অবধারিত, যেমন এগুলো ওয়েবার ছাড়া হয় না, এগুলো আমরা অফিসিয়ালি ওভার ফাইল করতে দেন, যারা আমলে নেবেন। আরেকটি প্রশ্ন করে আমরা অনুষ্ঠান শেষ করব, সেটা হচ্ছে যে ক্যান্সেলেশন অফ রিমুভাল
বা ওয়েবারের মতো ক্ষেত্রে যে ডিসক্রিশনারি ডিসিশন অনেক বড় ভূমিকা রাখে বলে আমরা জানি। তা আপনার অভিজ্ঞতা থেকে যদি একটু বলেন যে কেমন ধরনের ধরেন অফিসাররা সাধারণত ইতিবাচক দৃষ্টিতে দেখেন? ধরেন ক্যান্সেলার রিমুভাল যে কথাটা বলছেন এটা অনেক ব্যাপক, বিশাল একটা চ্যাপ্টার। অনেক লয়ার এটা বুঝতে পারবে না কি জিনিসটা কি, আর দর্শক তো দূরের কথা। ক্যান্সেলার রিমুভাল ধরেন কেউ যদি 10 ইয়ার্স আমেরিকায় থাকে আনইন্টারাপ্টেড, মানে তার কোনো সময় এনটিএ তার জন্য ইস্যু করেন, সে কোনোভাবে আমেরিকায় আসছে বৈধ অবৈধ যেভাবে আসুক না কেন আমেরিকায় ছিল সে 10 ইয়ার্সের ভিতরে তারে কোনো সময় কোর্টে যেতে বলা হয় না, ইমিগ্রেশন তার ওভারলুক করেছে বা বলে নাই, তখন তার যদি এই দেশে মাইনর চিলড্রেন থাকে যারা আমেরিকান সিটিজেন, তার যদি কোনো সমস্যা থাকে, যে মেয়েটা যা ছেলেটা অ্যাজমা আছে বা এমন কোন ডিজিজ আছে, অটিজম আছে, যে ডিজিজের কারণে সে অন্য দেশে নিরাপদ না, তখন এটা জাজের উপর ডিপেন্ড করবে। এটা বিগার হতে পারে, স্মলার হতে পারে, সিরিয়াস সিক হতে পারে। অনেক সময় দেখা যায় খুব কম সিক হইলেও জাজ এটা আমলে নিয়ে অ্যাপ্রুভ করে দিচ্ছে। সেই ক্ষেত্রে এই ক্ষেত্রে জাজের ক্ষমতা অবশ্যই আছে, কিন্তু লয়ার যদি ঠিক মতো প্রডিউস করতে পারে ডকুমেন্ট, জাজ কনভিন্স হতে বাধ্য। অনেক ধন্যবাদ। আমরা আসল অনুষ্ঠান শেষ করতে চেয়েছিলাম, কিন্তু একজন দর্শক হাতে আছে। সুপ্রিয় দর্শক কে আছে টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আসসালাম। আমি ক্যালিফোর্নিয়া থেকে বলছি। জি। আমি আমার অ্যাসাইনমেন্ট ছিল, জি, আমি আমেরিকান সিটিজেন, বিয়ে করছি, জি, I-130 করছি। ওনারা স্পন্সর চাইছিল, আমি স্পন্সর দিয়েছি। জি। এখন অনেক 2 মাস হয়ে গেছে, এখনো কোনো আনসার পাচ্ছি না, কতদিন সময় লাগতে পারে? অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ধন্যবাদ। আপনার কথাটা একটা সাথে কন্ট্রাডিক্টরি, যে I-130 ফাইল করলে স্পন্সর চায় না। নিশ্চয়ই আপনি I-45 ফাইল করেছেন, আপনি I-45 ফাইল করেছেন অ্যাডজাস্টমেন্ট স্টারের জন্য, কিন্তু যখন কোর্টে যদি কেস পেন্ডিং থাকে তখন জাজের যে এখতিয়ার ছাড়া, ইউএসসিএস অফিসারের কোনো এখতিয়ার নাই যে আপনার কেসটা সে অ্যাডজুডিকেট করে আপনাকে গ্রিন কার্ড দেওয়ার ক্ষমতা আছে, তার এই ক্ষমতাই নেই। সো আগে আপনার লয়ারকে বলতে হবে যে কোর্ট থেকে প্রসিডিং টার্মিনেট করার জন্য মোশন করতে, মোশন করার পর যদি সার্ভিসে পাঠায়, দেন সার্ভিসে এটা আপনার স্পন্সর সব দিয়ে মেডিকেল ফর্ম দিবেন, তখন এটা সে করতে পারে, গ্রিন কার্ড পেতে পারেন। অথবা যাদের ক্ষমতা আছে ওই যাদের ওইখান থেকে গ্রিন কার্ড দিতে পারে। সেক্ষেত্রে আপনি হয়তো যে প্রশ্ন কথাগুলো বলতেছে আমরা তো ঠিক মতো বুঝাই বলতে পারেন না, তো আপনার লয়ার আপনাকে বোঝায় নাই। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, তাই সময়ের সীমানা টপকানো ঘটেতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি মঈন চৌধুরী, আপনিও অনেক ব্যস্ত মানুষ, আজকে আপনাকে সারাদিন আমি রিচ করতেই পারিনি, তারপরেও সব কিছু উপেক্ষা করে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলেছেন। অনেক দর্শকের প্রশ্ন উত্তর দিয়েছেন, সত্যি আমরা ঋদ্ধ, আমরা প্রাণিত। ধন্যবাদ ভাই। আমি সবাইকে বলবো, যদি এই অনুষ্ঠান কিছুটা ভালো লেগে থাকে, আপনাদের উপকার হয়ে থাকে, আপনার অন্য একটা অ্যাটর্নির কাছে গেলে হয়তো টাকা দিয়ে কথা বলতে, টিভিএন আপনাকে যে সুযোগটা দিচ্ছে, আমরা কিছু চাই না, আপনি কোনো দাতব্য প্রতিষ্ঠানে কিছু হলেও সাহায্য করবেন, দরিদ্র যারা দরকার প্রয়োজন তারা যেন আপনার মাধ্যমে সেবা পায়। আপনাকে আবারও ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশনের আবেদনে আইনের বাইরেও বিচারক বা ইউএসসিআইএস অফিসারের নিজস্ব বিবেচনা কতটা প্রভাব ফেলে, অর্থাৎ আমার এই বিচার বা আমার আবেদন মঞ্জুর করা বা অথবা রিজেক্ট করা, সেক্ষেত্রে কতটা প্রভাব ফেলতে পারে সে বিষয়টি আজকে আমরা কিছুটা হলেও আলোচনা করেছি এবং আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিয়েছে। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের সাথেই। শুভরাত্রি। টিভিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।